Hello everyone, welcome to my channel. Today we are solving Cambridge 15 test 1 passage 1. শুরুতেই আমি যেটা করি আমি কোশ্চেন টাইপগুলো দেখে নিই। এখানে ফার্স্ট কোশ্চেন টাইপ হচ্ছে fill in the gaps, তারপর আছে true false not given, তারপর আবার fill in the gaps. ওকে, আমি প্রথমে করি কি যে প্রত্যেকটা কোশ্চেন টাইপের ফার্স্ট কোশ্চেনের কিওয়ার্ডগুলো দাগাই নিই। এতে হয় কি আমার প্যাসেজটা বারবার পড়তে হবে না। আমি একবারই যখন পড়ে যাব অ্যান্সার খুঁজতে খুঁজতে চলে যাব। ডাবল টাইম আর আমাকে কষ্ট করতে হবে না। তাহলে এখানে আমরা যদি দেখি দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, এখানে লিভস একটা কিওয়ার্ড দাগালাম যে গাছের পাতা সম্পর্কে কথা বলবে। গাছের পাতা কি সম্পর্কে কথা বলবে? ইন শেপ, শেপ সম্পর্কে বা আকৃতি সম্পর্কে কথা বলবে। এখন ট্রু ফলস নট গিভেন এর প্রথম কোশ্চেনে চলে যায়। ইন দ্য মিডল এজেস, একটা সময়, এটা একটা কিওয়ার্ড। মোস্ট ইউরোপিয়ানস নিউ হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন, বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো যে নাটমেগটা কোথায় জন্মানো হতো। তাহলে ইউরোপিয়ানস, ওকে। এরপরে আমরা যদি এখানে আসি, এখানে দেখি, এখানে আছে মিডল এজেস, এটাও দেখালাম কিওয়ার্ড হিসেবে। নাটমেগ ওয়াজ বল্ড টু ইউরোপ বাই দ্য, নাটমেগ ইউরোপে আনা হতো কাদের দ্বারা? এখানে কারো একটা দ্বারা বোঝাবে। আচ্ছা, বল্ড টু ইউরোপ নাটমেগ। এখন আমরা প্যাসেজে চলে যাব। লিভস দ্য নাটমেগ ট্রি, তারপর হচ্ছে ট্রিটার সাইন্টিফিক নেম দেওয়া আছে। তারপর ইজ আ লার্জ এভারগ্রিন ট্রি নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া, এটা সাউথ ইস্ট এশিয়ার স্থানীয় একটি চিরসবুজ গাছ। আনটিল দ্য লেট 18th century, 18 শতাব্দীর শেষের দিক পর্যন্ত, ইট অনলি গ্রিউ ইন ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের একটা জায়গাতেই জন্মাতো। স্মল গ্রুপ অফ, তারপরে লোকেশনটা দেওয়া আছে। যাই হোক, এরপরে এখনো আমরা এখানে জাস্ট বলে দিল যে ট্রিটার সাইন্টিফিক নেম কি ছিল, ট্রিটা কোথায় জন্মাতো, জাস্ট এতটুকুই। ট্রির লিভস বা অন্য কিছু নিয়ে বলে নাই। তাহলে the tree is thickly branched with dense foliage of tough, dark green oval leaves and produces small yellow bell-shaped flowers and yellow pear-shaped fruits. এখানে যদি আমরা দেখি যে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি, সেটা হচ্ছে leaves। তাহলে ট্রিটা ছিল ঘন শাখা প্রশাখাযুক্ত ডার্ক গ্রিন ওভাল লিভস, মানে আর পাতার রংটা ছিল ডার্ক গ্রিন বা গাঢ় সবুজ। আর ওভাল, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতির। তাহলে ডিম্বাকৃতি একটা হচ্ছে শেপ বা আকৃতি বোঝায়। তাহলে আমরা অ্যান্সারটা আমাদের পেয়ে গেছি। এখানে হবে যে দ্য লিভস অফ দ্য ট্রি আর ওভাল ইন শেপ, মানে আকৃতিতে ডিম্বাকৃতির ছিল। ওকে, হাইলাইট করে নিই। ওকে, আমরা এখানে কিন্তু এখনো ট্রু ফলস নট গিভেন অথবা পরের যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আছে এগুলোর একটারও কিওয়ার্ড বা কোনো কিছু খুঁজে পাইনি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, যে চারপাশে কি থাকে, ফ্রুটের চারপাশে কি থাকে আর যেটা কিনা ফ্রুট যখন পেকে যায় তখন সেটা ভেঙে যায় বা বিভক্ত হয়ে যায়, এরকম কিছু। তাহলে আমরা প্যাসেজে দেখি যে আসলে কি থাকে ফ্রুটের চারপাশে। তারপরে এখানে বললো যে ওভাল লিভস, তারপর হচ্ছে যেটা কিনা এই আকৃতির ফ্লাওয়ার্স প্রডিউস করে আর হচ্ছে এই শেপড ফ্রুটস প্রডিউস করে। এখন আমরা ফ্রুট অলরেডি পেয়ে গেছি, এখন বাকিটা দেখি। দ্য ফ্রুট ইজ ইনকেসড ইন আ ফ্লেশি হাস্ক, যে ফ্রুটটা কি থাকে, আবৃত থাকে একটা নরম আবরণ দ্বারা। এখন ইনকেসড আমরা সারাউন্ডের সিনোনিম হিসেবে ধরতে পারি। তাহলে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আবৃত থাকে। এখন আমরা দেখি যে কোশ্চেনের বাকি অংশটা মিলে কিনা। when the fruit is ripe, এই যে আমরা বাকি অংশটাও পেয়ে গেছি যে fruit is ripe, this husk splits into two halves along a ridge running the length of the fruit, যে যখন হচ্ছে ফ্রুটটা পেকে যায় তখন এই হাস্কটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় বা আলাদা হয়ে যায় বা মাঝখান থেকে ভেঙে যায় বা ছড়িয়ে যায়। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফ্রুটটা কি দ্বারা আবৃত থাকে, ফ্লেশি হাস্ক। যেহেতু আমাদের এখানে বলাই আছে ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে আমাদের শুধু একটা ওয়ার্ডই অ্যান্সার হবে, দুইটা ওয়ার্ড অ্যান্সার হবে না। তাহলে হাস্ক মানে আবরণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখনো আমরা ট্রু ফলস নট গিভেন বা পরের যে গ্যাপস সেগুলোর কোনো কিওয়ার্ড পাইনি। তাহলে আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ, আচ্ছা কি কিছু একটা ইউজ করা হয় ইন
নাটমেগটা মানে এই নাটমেগটা যে জায়ফল এটা মশলা হিসেবে ব্যবহার করার জন্য কি ইউজ করা হয় আসলে দেখি। Inside is a purple brown shiny seed at 2 centimeter long by about 2 centimeter across, surrounded by a lacy red and crimson covering called an aril. ওকে, তাহলে আমরা এখানে পাইলাম যে ফ্রুটটা হচ্ছে ফ্লেশি হাস্ক বা হচ্ছে নমনীয় আবরণ দ্বারা ঘেরা থাকে, যেটা কিনা ফ্রুটটা পাকার পরে আবরণটা সরে যায় বা বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার পরে আমরা কি দেখতে পাই যে ইনসাইড ভিতরে আছে কি পার্পল ব্রাউন কালারের শাইনি সিড থাকে বা বীজ থাকে, যেটার আকৃতিও দেয়া আছে সারাউন্ডেড বাই, আর এই বীজটা কি দ্বারা আবার ঘেরা থাকে, এই যে একটা কভার দ্বারা ঘেরা থাকে যেটার নাম হচ্ছে অ্যারিল। এখন পর্যন্ত আমরা তিনের অ্যান্সার পাইনি, তাহলে নেক্সট লাইনে যাই। These are the sources of the two spices nutmeg and mace. এখানে these দ্বারা মেইনলি রেফার করা হয়েছে হচ্ছে শাইনি সিড আর হচ্ছে তার আবরণ যেটা অ্যারিল বলা হচ্ছে সেটাকে। তাহলে এই দুইটা হচ্ছে দুইটা মশলার সোর্স। তাহলে দ্য ফর্মার বিং প্রডিউসড, এখানে ফর্মার বলতে হচ্ছে আগেরটা, ফর্মার হচ্ছে নাটমেগ, ফর্মার বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রাইড সিডস, যে আগেরটা প্রডিউস হয় হচ্ছে সিড দ্বারা, অ্যান্ড লেটার ফ্রম দ্য অ্যারিল। লেটার, এই লেটার মিনিং হচ্ছে মেস, মানে পরে যে মশলাটা এটা হচ্ছে মেস হচ্ছে জয়ত্রী, এইটা কোথা থেকে আসে, এটা আসে হচ্ছে অ্যারিল থেকে। তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। আর রিডিং প্যাসেজে কিছু কিছু কমন ভোকাবুলারি আছে, যেমন এই যে ফর্মার, তারপর হচ্ছে লেটার, এগুলা থাকেই সাধারণত ম্যাক্সিমাম রিডিং প্যাসেজে। রিভেলড। আচ্ছা আমরা এখন দেখি দ্য কভারিং, ও সরি এটা, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। কি ইউজ করা হয়, আমরা এখানে দেখতেই পারলাম যে কি ইউজ করা হয়, সিডটা নাটমেগ হিসেবে ব্যবহৃত হয়, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সিড। আর দ্য কভারিং নোন অ্যাজ এরিল ইজ ইউজ টু প্রডিউস, আচ্ছা এরিলটা কি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে লেটার ফ্রম দ্য এরিল, লেটার ফ্রম মানে হচ্ছে ম্যাসটা, এরিলটা ম্যাস হিসেবে ব্যবহার করা হয় বা জয়ত্রী হিসেবে ব্যবহার করা হয় এই মশলাটা হিসেবে। ওকে, একসাথে আমরা দুইটা অ্যান্সারই পেয়ে গেছি, এটার কিওয়ার্ডও মানে অটোমেটিক্যালি চলে আসছে আর কি, আলাদা করে দেখতে হয়নি। আচ্ছা তাহলে আমাদের প্রথম চারটা শেষ, এবার আমরা ট্রু ফলস নট গিভেন এর কিওয়ার্ড আর পরের গুলার কিওয়ার্ড পাই কিনা দেখি। এখানে যদি আমরা দেখি যে নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইসড অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুইজিনস ইন দ্য মিডল এজেস, যে এটা কি হাইলি প্রাইসেস বা কস্টলি একটা ইনগ্রেডিয়েন্ট ইউরোপিয়ান কুইজিনের, অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ আ ফ্লেভারিং মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। এটা কি হিসেবে ব্যবহার করা হতো, সুগন্ধি বা হচ্ছে মেডিসিন বা ওষুধ ক্ষেত্রে অথবা কোনো কোনো কিছু সংরক্ষণের এজেন্ট হিসেবে ব্যবহার করা হতো। থ্রু আউট দিস পিরিয়ড বলতে বোঝাচ্ছে হচ্ছে মিডল এজ, কারণ উপরে হচ্ছে মিডল এজটা করে দিয়েছে, আর থ্রু আউট দ্য পিরিয়ড বলতে এই মিডল এজটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা মিডল এজ একটা পেয়ে গেছি, আচ্ছা মিডল এজ পেয়ে গেছি। ওকে, এখানেও কিওয়ার্ড ছিল মিডল এজ। ওকে, তাহলে যদি আমরা দেখি মিডল এজ আমরা পেয়ে গেছি, তার মানে এখান থেকে হয় আমাদের 5 আর হচ্ছে 8, 5-8 এর অ্যান্সার আসলেও আসতে পারে। তাহলে আমরা দেখি থ্রু আউট দিস পিরিয়ড, মানে এই মিডল এজে যে সময়টাতে, দ্য আরবস আর দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস টু ইউরোপ, যে আরবরা ছিল গুরুত্বপূর্ণ ইম্পোর্টার, যারা কিনা হচ্ছে আরবরা ইউরোপে এই নাটমেগটা নিয়ে আসতো। তাহলে আমরা যদি কিওয়ার্ড মিলাই যে নাটমেগ ওয়াজ বোট টু ইউরোপ বাই দা, কাদের দ্বারা ইউরোপে আনা হতো, আর এখানে বলছে যে আরবরা নিয়ে আসতো ইউরোপে, তাহলে কারা নিয়ে আসতো, আরবরা। পেয়ে গেলাম যে ইম্পোর্ট করতো কারা, আরবরা। এখন আমরা যেহেতু এখানে পেয়ে গেছি, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের কিওয়ার্ডটাও একবারে দাগাই নিই। 17th century demand of nutmeg grew as it was believed to effective against the disease known as, আচ্ছা এখানে বলছে যে নাটমেগের চাহিদাটা বেড়ে গিয়েছিল, যে যেহেতু বিশ্বাস করা হতো, যে একটা কিছু বিশ্বাস করা হতো যে এইটা একটা ডিজিজের বিরুদ্ধে কার্যক্ষম ছিল।
আর known as the, আর এই ডিজিজ একটা এখানে একটা ডিজিজের নাম বসবে, যে 17 শতাব্দীর দিকে এটা বিশ্বাস করা হতো, নাটমেগের চাহিদাটা বেড়ে গিয়েছিল কারণ বিশ্বাস করা হতো যে এটা একটা ডিজিজের বিরুদ্ধে কার্যকরী, যেটা কিনা এখানে একটা নাম বসবে, এই নামে পরিচিত ছিল। তাহলে আমরা বাকিটা দেখি। এখন আমরা আমাদের 5-এর অ্যান্সারও হয়নি, তাহলে এটাও দেখি। They sold nutmeg for high prices to merchants in Venice, but they never revealed the exact location of the source of this extremely valuable commodity. এখানে বলছে যে আরবরা ইউরোপে নাটমেগটা নিয়ে আসতো বা ইম্পোর্ট করতো, তারা এটাকে বিক্রি করতো হাই প্রাইসে টু মার্চেন্ট বেসড ইন ভেনিস, ভেনিসের ব্যবসায়ীদের কাছে এটা হাই প্রাইসে বিক্রিও করতো, কিন্তু তারা কখনোই রিভিল্ড হচ্ছে প্রকাশ করা। আর এটা হচ্ছে খুবই কমন একটা ভোকাবুলারি, যেটা ম্যাক্সিমাম রিডিং প্যাসেজেই থাকে, যে তারা কখনোই প্রকাশ করতো না দা এক্সাক্ট লোকেশন, মানে সঠিক একটা কোনো লোকেশন প্রকাশ করতো না যেখানে কিনা এই নাটমেগটা জন্মাতো বা এই নাটমেগটা পাওয়া যেত। কমোডিটি মানে উপাদান, এটাও একটা কমন ভোকাবুলারি। আর এখানে বলছে যে ইন দ্য মিডল ইস্ট মোস্ট ইউরোপিয়ান নো হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন, যে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো যে কোথায় নাটমেগটা জন্মানো হতো। আর এখানে বলছে যে নাটমেগটা নিয়ে আসতো আরবরা, আর তারা এটা হাই প্রাইসে সেলও করতো, কিন্তু কখনোই এটার লোকেশনটা বলতো না যে এটা কোথায় জন্মায় বা এটা কোথা থেকে পাওয়া যায়। তাহলে পুরোপুরি কন্ট্রাডিক্ট করে গেল। আর ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে প্যাসেজের সাথে আর আমাদের কোশ্চেনের সাথে মিলে যায় সেটা আমরা দিয়ে দিই হচ্ছে ট্রু, আর যেটা হচ্ছে একদম বিপরীত একটা ভাব প্রকাশ করে বা বিপরীত মিনিং চলে আসে তখন আমরা এটাকে বলি ফলস। আর যখন হচ্ছে আমরা ইনফরমেশন খুঁজে পাই না তখন এটাকে নট গিভেন বলি। তাহলে এখানে আমাদের যেহেতু পুরোপুরি কন্ট্রাডিক্ট করে গেল, তার মানে আমাদের এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে ফলস, কারণ এখানে বলছে যে তারা জানতো যে কোথায় জন্মাতো, আর এরা বলছে যে আরবরা নিয়ে আসতো কিন্তু তারা এক্সাক্ট লোকেশন মানে এটা কোথায় পাওয়া যেত সেই লোকেশনটা কখনোই বলতো না। তাহলে আমরা 5 যেহেতু পেয়ে গেলাম, এখন তাহলে আমরা 6-এর কিওয়ার্ড গুলো একটু দেখে নিই। তার মাঝখানে আমরা 17th সেঞ্চুরি এখনো পাইনি। তাহলে আমরা যদি 6 দেখি, the VOC was the world's first major trading company. VOC এটা একটা কোম্পানির নাম বা কোম্পানিকে বুঝাইছে, যে এটা কিনা বিশ্বের প্রথম ট্রেডিং কোম্পানি ছিল। আচ্ছা দেখি খুঁজি। আচ্ছা এখান পর্যন্ত এটুকু হয়ে গেছে। The Arab-Venetian dominance of the trade finally ended in 1512, যে আরবদের প্রাধান্য বিস্তারকারী বাণিজ্যটা হচ্ছে শেষ হয়ে যায় কখন? 1512 সালের দিকে, when the Portuguese reached the Banda Islands and began exploiting ইটস প্রিসিয়াস রিসোর্সেস। আচ্ছা যখন কিনা এই যে বেন্ডা আইল্যান্ড হচ্ছে যেখানে কিনা এই নাটমেগটা একমাত্র জায়গা যেখানে কিনা হচ্ছে নাটমেগটা জন্মাতো, সেখানে যখন পর্তুগিজরা চলে আসে তখন অলরেডি আরবদের বাণিজ্যটা শেষ হয়ে যায়। ওকে, এখন যদি আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই, এখানে আর কোনো অ্যান্সার নাই। অলওয়েজ ইন ডেঞ্জার অফ কম্পিটিশন ফ্রম নেইবারিং স্পেন, সবসময় হচ্ছে নেইবার যে কান্ট্রি ছিল স্পেনের সাথে হচ্ছে একটা কি ছিল, বাণিজ্যের একটা ঝুঁকি ছিল। দ্য পর্তুগিজ বিগেন সাবকন্ট্রাক্টিং দেয়ার স্পাইস ডিস্ট্রিবিউশন টু ডাচ ট্রেডার্স। পর্তুগিজরা কি শুরু করেছিল, একটা সাবকন্ট্রাক্টিং মানে হচ্ছে চুক্তি বা চুক্তি অনুসারে, যে তারা হচ্ছে কি শুরু করেছিল, যে এই স্পাইসটা ডাচ ট্রেডারের সাথে বাণিজ্য করা শুরু করে দিয়েছিল। ওকে, এখন পর্যন্ত পাইলাম না, ভিওসিও পাইনি, আর হচ্ছে ডিজিজ পাইনি। প্রফিটস বিগেন টু ফ্লো ইনটু দ্য নেদারল্যান্ডস, যেটার কারণে কি হচ্ছিল, যে নেদারল্যান্ডস এই যে প্রফিটটা সেটা হচ্ছে নেদারল্যান্ডসের দিকে যাচ্ছিল, অ্যান্ড দ্য ডাচ কমার্শিয়াল ফ্লিট সুইফটলি গ্রিউ ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে ডাচদের কমার্শিয়াল নৌবহর হচ্ছে বিশ্বের সব থেকে বড় ইয়াতে পরিণত হয়ে গেল। দ্য ডাচ quietly gained control of most of the shipping and trading of spices in northern Europe, যে ডাচরা বিস্তৃতভাবে কন্ট্রোল অর্জন করলো বা হচ্ছে আধিপত্য বিস্তার করলো এই যে শিপিং আর ট্রেডিং, মশলার হচ্ছে শিপিং আর ট্রেডিং এর ক্ষেত্রে
Okay, then in 1580 Portugal fell under Spanish rule. ওকে, তারপর কি হলো 1980 সালের দিকে পর্তুগাল হচ্ছে স্প্যানিশের অধীনে চলে গেল। And by the end of the 16th century the Dutch found themselves locked out of the market. তারপর হচ্ছে 16 শতাব্দীর শেষের দিকে ডাচ তাদেরকে আবিষ্কার করলো কোথায় যে লকড আউট মানে হচ্ছে বিজনেসের বাইরে, অথবা হচ্ছে তাদের যে একটা বিজনেস হচ্ছিল সেটার বাইরে তাদেরকে হচ্ছে আবিষ্কার করলো বা দেখতে পেল। তাহলে এখন পর্যন্ত আমরা কোনো ডিজিজও পাইনি, ভিওসিও পাইনি। আচ্ছা, এখানে তাহলে কোনো অ্যান্সারই পাইলাম না। তারপর লাস্ট লাইন, as prices of pepper, nutmeg and other spices soared across Europe, they decided to fight back. আচ্ছা, in 1602 Dutch merchants founded the VOC. যে ডাচ মার্চেন্টরা কি প্রতিষ্ঠা করলো? ভিওসি। এটা হচ্ছে ভিওসি প্রতিষ্ঠা করলো। তারপরে এক্সপ্লেইন করলো ভিওসিটা আসলে কি। আ ট্রেডিং কর্পোরেশন বেটার নোন অ্যাজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, ভিওসিটা হচ্ছে একটা ট্রেডিং কর্পোরেশন যেটা কিনা খুব ভালোভাবে পরিচিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। আচ্ছা, এরপরে হচ্ছে by 1617 the VOC was the richest commercial operation in the world. যে 1917 সালে এটা কি হচ্ছে সব থেকে ধনী কমার্শিয়াল অপারেশনে পরিণত হলো বিশ্বের। দ্য কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে এর হচ্ছে 50,000 এমপ্লয়ি, উইথ আ প্রাইভেট আর্মি অফ এত। আচ্ছা, কি কি ছিল সব বললো। At the same time, thousands of people across Europe are dying of the plague. আচ্ছা, এখানে আমরা যখন ভিওসির কথাবার্তাগুলো পড়লাম বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইনফরমেশন গুলা পড়লাম, এখানে কি দেয়া ছিল? এখানে দেয়া ছিল যে এটা হচ্ছে বিশ্বের কি রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ছিল। তারপর হচ্ছে কোম্পানির এতজন এমপ্লয়ি ছিল, এতজন প্রাইভেট আর্মি ছিল, এতটা শিপ ছিল, সবই বলা হলো। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে এটা ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি ছিল। এখানে এটা উল্লেখ করা হয়নি যে এটা কি ফার্স্ট ট্রেডিং কোম্পানি ছিল না সেকেন্ড ট্রেডিং কোম্পানি ছিল, এগুলো কিছু বলা হয়নি। তার মানে আমরা ইনফরমেশন পাই নাই, তাহলে এটা আমাদের নট গিভেন। এরপরে আমরা যদি 7 নাম্বার কোশ্চেনে যাই, ফলোইং দ্য ট্রেডি অফ ব্রেডা The Dutch had control of the islands where nutmeg grew. যে ট্রেডি ব্রেডের মতানুসারে ডাচদের সম্পূর্ণ কন্ট্রোল বা অধিকার ছিল সেই আইল্যান্ডগুলোর উপর বা সেই দ্বীপগুলোর উপর যেখানে নাটমেগটা জন্মাতো। তাহলে আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা 17th century। ওকে। At the same time, thousands of people across Europe are dying of the plague, a highly contagious and deadly disease. Okay, disease একটা disease keyword. ওকে, যে একই সময়ে ইউরোপের অনেক মানুষ কিসে মারা যাচ্ছিল? প্লেগে মারা যাচ্ছিল। ডক্টরস আর ডেসপারেট মানে হচ্ছে মারিয়া হয়ে যাওয়া বা মানে একটা কোনো কিছু আবিষ্কারের জন্য তীব্র ইচ্ছা যেটা, বা অথবা এটা অনেক সময় হতাশাগ্রস্ত ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখন আমরা দেখি কি আসে এটার মিনিং। ডক্টরস আর ডেসপারেট ফর আ ওয়ে টু স্টপ দ্য স্প্রেড অফ দিস ডিজিজ, মানে ডক্টররা মারিয়া হয়ে উঠেছিল যে এই ডিজিজটার বিস্তার কিভাবে, মানে এই রোগটার বিস্তার কিভাবে বন্ধ করা যায়। অ্যান্ড দে ডিসাইডেড নাটমেগ হেল্প দ্য কিউর, এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছিল যে এই নাটমেগটা এই রোগটা প্রতিরোধের উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। এভরিবডি ওয়ান্টেড নাটমেগ, মানে প্রত্যেকেই এই নাটমেগটি পেতে চাচ্ছিল। and many are willing to spare no expense to have it, মানে আর কিছু কিছু মানুষের এমন ছিল যে তারা সবকিছু হারাতে বা সবকিছু দিতে প্রস্তুত ছিল এই নাটমেগটার জন্য। তার মানে কি এভরিওয়ান ওয়ান্টেড নাটমেগ, মানে সবাই চাচ্ছিল, তার মানে ডিমান্ড ছিল, ডিমান্ডটা বেড়ে গিয়েছিল। তাহলে ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ, যে নাটমেগের ডিমান্ডটা বেড়ে গিয়েছিল, as it was believed to be effective against the disease known as the dash, যে এই ডিজিজটার কারণে এই ডিজিজটার জন্য এই নাটমেগটা হচ্ছে উপকারী বা এই
এই ডিজিজটা প্রতিরোধের জন্য নাটমেগটা কার্যকরী, যার কারণে এই নাটমেগের ডিমান্ডটা বেড়ে গিয়েছিল। এখন আমরা দেখব যে ডিজিজটার নাম কি, নোন অ্যাজ দা, কি নামে পরিচিত। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে ডাইং ফর দ্য প্লেগ, প্লেগ নামে একটা ডিজিজ, যেটার কারণে নাটমেগটা হচ্ছে নাটমেগের ডিমান্ডটা আরো বেড়ে যাচ্ছিল। ওকে, এবার যদি আমরা এখন আমরা ট্রেটি ব্রেডে পাইলাম না, এখন আমরা দেখি ডাচ দিয়ে নিয়ে কিছু কথা বলবো। আর এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে 17th সেঞ্চুরি বলছে, তার আগে এখানে যখন আমাদেরকে বলা হয়েছে যে অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই সময়টাকে এই সময় মানে এই পিরিয়ডটাকে রেফার করে, যেমন 1617, তো 1601 থেকে 1700 এই সময়টাকে বলা হয় হচ্ছে 17th সেঞ্চুরি। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানকারটা দেখি। 10 put dash on nutmeg to avoid it being cultivated outside the island। আচ্ছা, নাটমেগের উপর কি দেয়া হতো যেটা কি না কি রোধ করতো বা কি করতো? আচ্ছা, কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস, যে এই যে বেন্ডা অঞ্চলে যে আইল্যান্ডস গুলা বা দ্বীপগুলা ছিল, সেই আইল্যান্ডের বাইরে কাল্টিভেট করার জন্য কাল্টিভেট বা উৎপাদন হতে দিত না, যার কারণে নাটমেগের উপর কি করা হতো নাটমেগের সাথে আমরা দেখি। ওকে, এখানে হয়ে গেল nutmeg bought for a few pennies in Indonesia could be sold at the times original cost, যে অরিজিনাল কস্টের থেকেও এত গুণ বেশি দাম দিয়ে সেল করা যেত, এরকম একটা অবস্থা, এতটাই ডিমান্ডেবল ছিল। দ্য অনলি প্রবলেম ওয়াজ দ্য শর্ট সাপ্লাই, কিন্তু একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে শর্ট সাপ্লাই, মানে কম ছিল আর কি, সাপ্লাইটা কম ছিল। And that's where the Dutch found their opportunity, যার কারণে ডাচ তাদের কি সুযোগ খুঁজে পেল। এই তো আমাদের ডাচের কথাবার্তা চলে আসছে, আমরা তাহলে দেখি এখন পাই কিনা আনসার। A treaty of Breda, the Dutch had control all the island where nutmeg grew, যে ডাচদের সম্পূর্ণ কন্ট্রোল ছিল যেখানে নাটমেগটা জন্মাতো। কন্ট্রোল দিয়ে রাখি। এখন যদি আমরা এখানে নেক্সট প্যারাগ্রাফে যাই, the Banda Islands are ruled by local sultans who insisted to maintaining a neutral trading policy towards foreign powers। আচ্ছা, এই বেন্ডা আইল্যান্ডস এগুলা হচ্ছে কাদের দ্বারা পরিচালিত হতো? লোকাল স্থানীয় যে সুলতানরা থাকতো বা শাসকরা থাকতো তাদের দ্বারা পরিচালিত হতো। আর তারা কি সবসময় কি মেনটেন করতো? যে নিউট্রাল ট্রেডিং, নিউট্রাল হচ্ছে নিরপেক্ষ যে বাণিজ্য ব্যবস্থা ফরেনারদের সাথে, ফরেন শক্তি বা ফরেনারদের সাথে, সেটা সবসময় মেনটেন করার চেষ্টা করতো বা মেনটেন করতো। This allowed them to avoid the presence of Portuguese or Spanish troops on their soil. Troops মানে হচ্ছে সৈন্য। যে এই জিনিসটা তারা যে নিরপেক্ষ ট্রেডিং ব্যবস্থাটা মেনে চলতো, এই জিনিসটা কি করতো, যে পর্তুগিজ বা স্পেনিশ সৈন্যদের তাদের জমি বা তাদের ভূমি থেকে প্রতিরোধ করতো, বা তাদেরকে উপস্থিত থাকতে দিত না, বা তাদেরকে ওখানে তারা তাদের উপস্থিতি ছিল না আর কি এই সৈন্যগুলার। বাট ইট অলসো লেফট দেম আনপ্রোটেক্টেড ফ্রম আদার ইনভেডার্স। তাহলে আর এই জিনিসটা তাদেরকে কি করতো, আনপ্রোটেক্টেড মানে অপ্রতিরোধক্ষম রাখতো, যে আদার যে শত্রুপক্ষ আছে বা আদার যে মানে আদার যে ইনভেডার্সরা আছে তাদের থেকে অরক্ষিত রাখতো। In 1621 the Dutch arrived and took over, মানে 1621 সালে ডাচরা আসে এবং হচ্ছে তারা টুক ওভার মানে নিয়ন্ত্রণটা নিয়ে নেয়, যার ফলে ওকে once securely in control of the Bendas, the Dutch went to work protecting their new investment। ওকে, যখন তারা হচ্ছে বেন্ডার কন্ট্রোলটা পেয়ে যায়, তখন তারা কি করা শুরু করলো, এই যে তাদের নিউ ইনভেস্টমেন্ট যেটা নাটমেগ জন্মানোর জন্য, এটা প্রোটেক্ট করা শুরু করলো। দে কনসেন্ট্রেটেড অল নাটমেগ প্রোডাকশন ইনটু আ ফিউ ইজিলি গার্ডেড এরিয়াস। তারা কি করলো, মনোযোগ দিল যে অল নাটমেগ প্রোডাকশন মানে নাটমেগের যে ট্রি বা নাটমেগ যেখান থেকে উৎপত্তি হবে, এগুলা কি কিছু কৃত এলাকায়, মানে পাহাড়কৃত এলাকায় কিছু
প্লান্টেশনকৃত এলাকায় তারা হচ্ছে এই নাটমেগ প্রোডাকশনটা শুরু করলো। uprooting and destroying any trees outside the plantation zones। আর uprooting মানে মূলসহ তুলে ফেলা যেটাকে বলা হয়, বা destroy ধ্বংস করা বা মেরে ফেলা বা নষ্ট করে দেয়া। যে তারা কি করলো, যে তারা কনসেন্ট্রেট করলো যে এই নাটমেগ ট্রিটা শুধুমাত্র কিছু এলাকায় যেখানে তারা পাহারা দেবে সেই সব এলাকাতেই থাকবে, আর যেই সব জায়গায় এটা মানে এই বেন্ডা আইল্যান্ডের বা এই প্লান্টেশন জোনের বাইরে যে প্লান্টগুলো থাকে তারা সেগুলো তুলে ফেলা শুরু করলো এবং ধ্বংস করা শুরু করলো। anyone caught growing। আচ্ছা, এখন পর্যন্ত আমরা আর কি করছে মানে নাটমেগের উপরে কি করলো সেটা এখনো পাইনি। আচ্ছা, anyone caught growing a nutmeg seedling or carrying seeds without the proper authority was severely punished। যে যদি কেউ এই নাটমেগটা জন্মাতো অথবা হচ্ছে এর বীজটা ক্যারি করতো উইদাউট পারমিশনে বা উইদাউট যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, তখন তাদেরকে কি করা হতো, সিভিয়ারলি পানিশড মানে পানিশড করা হতো আর কি। Okay, in addition, all exported nutmeg was covered with lime to make sure there was no chance a fertile seed which could be grown elsewhere would leave the island. Okay, তারা কি করতো, এক্সপোর্টেড যে নাটমেগ গুলো ছিল তারা সেটাকে কি করতো, লাইম বা চুন দ্বারা কভার করে দিত, যাতে কিনা এইটা এই আইল্যান্ডের বাইরে অন্য কোথাও না জন্মায়। তাহলে তারা নাটমেগটার উপর কি করতো, কভার করে দিত কি দ্বারা, চুন দ্বারা, চুনের একটা প্রলেপ দিয়ে দিত। তাহলে এখানে যদি আমরা দেখি যে পুট কি দিত, লাইম অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। যে এই এক্সপোর্টেড নাটমেগ গুলোর উপর লাইম দিত এটা নিশ্চিত হওয়ার জন্য যে নো চান্সেস টু ফার্টাইল সিড হুইচ কুড বি গ্রোন এলসওয়্যার উড লিভ দ্য আইল্যান্ড। যে আউটসাইড দ্য আইল্যান্ড, লিভ দ্য আইল্যান্ড, যে এটা যেন আইল্যান্ডের বাইরে বা দ্বীপপুঞ্জগুলোর বাইরে জন্মাতে না পারে, যার কারণে এটা নাটমেগটার উপর চুনের প্রলেপ দিয়ে দিত। সরি, এখানে হচ্ছে লাইম আনসার। এরপরে আমরা যদি দেখি এখন আমরা হচ্ছে following the traditional Dutch had control all the islands where nutmeg grew। এখন পর্যন্ত মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে তাদের হাতে কন্ট্রোলটা ছিল, বাট ফুললি কিনা এটা এখনো দেখি নাই, এখন আরো একটু খুঁজি। There was only one obstacle to Dutch domination। ডমিনেশন মানে হচ্ছে আধিপত্য বা আধিপত্য বিস্তার করা, যেটাকে বলা হয় আধিপত্য আর কি। যে একটা শুধুমাত্র বাধা ছিল, অবস্টাকল মানে বাধা ছিল, সেটা কি ছিল, ওয়ান অফ দ্য বেন্ডা আইল্যান্ডস, মানে বেন্ডা আইল্যান্ডস গুলোর মধ্যে একটা আ সিলভার অফ ল্যান্ড কল্ড রান, যেটা নাম ছিল হচ্ছে রান। অনলি এত কিলোমিটার ওয়াইড ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ। যে এই বেন্ডা আইল্যান্ড গুলোর মধ্যে একটা আইল্যান্ড যেটা নাম ছিল হচ্ছে রান, যেটা কিনা কাদের কন্ট্রোলে ছিল, ব্রিটিশদের কন্ট্রোলে ছিল। আচ্ছা, এখন আমরা 11 নম্বর কোশ্চেনটার একটু কিওয়ার্ড দেখে নিই। ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ। এখানে আমরা ব্রিটিশ খুঁজবো। অবটেইন মানে হচ্ছে অর্জন করা, যে পরিশেষে তারা একটা আইল্যান্ড অর্জন করে ব্রিটিশদের কাছ থেকে, আইল্যান্ড অফ, এখানে একটা আইল্যান্ডের নাম হবে। তাহলে আমরা যদি দেখি যে একটা বাধা ছিল যে রান আইল্যান্ড ছিল ব্রিটিশদের কাছে, তারপর কি হয়, এখানে আমরা ব্রিটিশ অলরেডি পেয়ে গেছি, বাট অর্জন করছে না করে না এরকম কিছু পাই নাই, যার কারণে আমরা আরো খুঁজবো। After decades of fighting for control of this tiny island, the Dutch and British arrived at a compromise settlement. After fighting মানে অনেক ফাইটের পরে বা অনেক বিরোধিতার পরে তারা একটা হচ্ছে সেটেলমেন্টে চলে আসে বা তারা একটা চুক্তিতে চলে আসে। সেটা কি, দ্য ট্রেটি অফ ব্রেটা। এই চুক্তিটার নামই হচ্ছে ট্রেটি অফ ব্রেটা। এই যে আমরা এখানে একটা ট্রেটি অফ ব্রেটা একটা কিওয়ার্ড দাগাই পেয়ে গেছে। হ্যাঁ, যে একটা হচ্ছে রান আইল্যান্ডটা ছিল ব্রিটিশদের কাছে, আর যার কারণে ব্রিটিশ আর হচ্ছে ডাচ এদের হচ্ছে দীর্ঘ একটা ফাইটের পরে তারা একটা চুক্তিতে চলে আসে। সেই চুক্তিটার নাম হচ্ছে এই যে ট্রেটি অফ ব্রেটা, 1967 সালে হয়।
intend to securing the hold over every nutmeg producing island, the Dutch offered a trade. আচ্ছা, একটা হচ্ছে কিসের উদ্দেশ্যে, যে তারা হচ্ছে অল এভরি নাটমেগ প্রডিউসিং আইল্যান্ড, মানে হচ্ছে প্রত্যেকটা নাটমেগ, যেসব আইল্যান্ডে নাটমেগটা প্রডিউস হয় বা নাটমেগ ট্রিটা জন্মায়, সেগুলার হচ্ছে অধিকার পাওয়ার জন্য ডাচ একটা অফার করে, একটা বাণিজ্যের অফার করে। If the British would give them the island of Ran, they would in turn give Britain a distant and much less valuable island in North America. যে তারা যদি তাদেরকে, মানে ব্রিটিশরা যদি ডাচদেরকে রান আইল্যান্ডটা দিয়ে দেয়, তাহলে ব্রিটিশ ডাচরা তাদেরকে নর্থ আমেরিকার একটা আইল্যান্ড দিয়ে দিবে। দ্য ব্রিটিশ এগ্রিড, ব্রিটিশরা এটা থেকেই রাজি হয়। তাহলে এখানে যদি আমরা দেখি যে ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ, যে কোন আইল্যান্ডটা ব্রিটিশদের কাছ থেকে অর্জন করে। তাহলে এখানে যে রান আইল্যান্ড নিয়ে ফাইট হলো, ফাইট হওয়ার পরে তারপরে হচ্ছে দীর্ঘ ফাইটের পরে তারা হচ্ছে একটা প্রস্তাব দিল, ব্রিটিশরাও এগ্রিড, ব্রিটিশরাও রাজি হয়ে গেল। তার মানে তারা কি অর্জন করলো? রান আইল্যান্ডটা। ওকে, আইল্যান্ড অফ রান। ওকে, এখন যদি আমরা দেখি, এখনো কিন্তু আমরা পাই নাই যে একচেটিয়া বা এক ভাবে আধিপত্য বিস্তার করতে হচ্ছে ডাচরা। এখন বাকিটা দেখি। তার আগে আমরা যেহেতু আমাদের 11 নম্বর শেষ, 12 নম্বরের কিওয়ার্ডটা দেখাই। লেট 18th সেঞ্চুরি 1770 নাটমেগ প্লান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু, মানে গোপনীয়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? একটা কিছু থাকবে আর কি, যে 1970 সালে নাটমেগ প্লান্ট সিক্রেটলি গোপনীয়ভাবে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে যদি আমরা দেখি যে আচ্ছা, এখানে তো আমাদের গেলই শেষ। The other island was Manhattan, which is how New Amsterdam became New York. Okay, the Dutch now had a monopoly over the nutmeg trade, which would last for another century. তো এরপরে কি হলো? নাচদের একটা ফুল কন্ট্রোল, মনোপলি মানে হচ্ছে একচেটিয়া বা এককভাবে, যে তাদের হাতে ফুল কন্ট্রোলটা থাকলো এই নাটমেগ ট্রি যেসব আইল্যান্ডে জন্মাতো সেগুলোর উপর, তাদেরকে নাটমেগ ট্রেডের উপর তাদের ফুল কন্ট্রোলটা থেকে গেল। তাহলে এখানে ফলোইং দ্য ট্রিটি অফ ব্রেডা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ দ্য আইল্যান্ড হয় নাটমেগ গ্রো, এটা হচ্ছে ট্রু। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে 12 আর 13। দেখি, এইটা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। 1770 Frenchmen named Jack Nambosev successfully smuggled nutmeg plants to safety in Mauritius, an island off the coast of Africa. আচ্ছা, এই ফ্রেঞ্চম্যান ইনি কি করছে? সাকসেসফুলি, মানে সক্ষম হয়েছে এই নাটমেগ ট্রিটা সিক্রেটলি স্মাগল করার, মানে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? মরিশাসে। তাহলে আমাদের অ্যান্সার মরিশাস। এরপর আমাদের বাকি একটা, যে 1778, ওকে, 1778 half of the Banda Islands nutmeg plantations are destroyed by, আচ্ছা, half of the Banda Island nutmeg plantationরা নাটমেগ ট্রি গুলা হচ্ছে ধ্বংস হয়ে যায়, destroyed কিসের দ্বারা? দেখি। আচ্ছা, এখানেও পেয়ে গেলাম 1778 a volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half of nutmeg groves. যে ভলকানিক ইরপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেটা আমরা বলি, সেটার কারণে কি হয়েছিল? সুনামি। আর এই সুনামির জন্যই হাফ অফ দ্য নাটমেগ গ্রোভস হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছিল বা ওয়াইপড আউট একটা হচ্ছে ডিস্ট্রয়েড এর সিনোনিম। তাহলে আমরা এখানেও অ্যান্সারটা পেয়ে গেলাম যে সুনামির কারণে এটা ধ্বংস হয়ে গিয়েছিল। এই ছিল আমাদের ক্যামব্রিজ 15-এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। আশা করি সবাই বুঝতে পারবেন। থ্যাংক ইউ।